আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত। সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। উল্লসিত নেতাকর্মীরা। স্বাগত জানালো বিএনপি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয়ে নেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুল ফের কারাগারে। চার্জশিট না আসায় শুনানি স্থগিত। ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান। ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। প্রবাসী সময় সঙ্গে আছি সাজিদ রাজু। দীর্ঘ জল্পনা কল্পনার পর রোববার বিকেলে নতুন কমিটি ঘোষণা হয়েছে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। নতুন কমিটিতে সভাপতি পদে শেখ হাসিনা অপরিবর্তিত থাকলেও প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে এলেন আগের কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনভর কাউন্সিলরদের বক্তব্য শোনেন শেখ হাসিনা সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের শুরু থেকেই অগণিত কর্মী সমর্থকের অপেক্ষা ছিল নতুন নেতৃত্বের। রোববার সকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে 6570 জন কাউন্সিলরের অংশগ্রহণ এবং দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। এ সময় কাউন্সিলররা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন মাঠ পর্যায়ের চিত্র। ভেতরে সম্মেলন চললেও বাইরে থাকা নেতাকর্মীদের আশা নতুন নেতৃত্ব আগামী নির্বাচনের সাফল্যের পথ দেখাবে দলকে। আমাদের নেত্রীর উপর আমাদের এরকম কনফিডেন্স আছে, যিনি শুধু বেঁচে আছেন এই দেশের মানুষের মঙ্গলের জন্য। তো সুতরাং উনি যে নেতৃত্ব ঠিক করবেন ওটাই হলো আমাদের হৃদয়ের সমর্থন। আগামী নির্বাচনে আশা করি সারা বাংলাদেশে আমরা আবার ক্ষমতা আসবো, আবার বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিবেন। আমরা যেভাবে এখন সক্রিয় আছি এইভাবে সক্রিয় থাকলে আগামীতেও ইনশাল্লাহ আমরা দেশের সরকার গঠন করতে পারবো। রাষ্ট্রীয় ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা মানুষের জন্য ব্যবহার করতে চাই। দুদিনের অপেক্ষার অবসান ঘটে বেলা শেষে শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আগের কমিটি বিলুপ্ত হবার পর। এ সময় গঠিত নির্বাচন কমিশনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম উত্থাপন করেন সৈয়দা সাজেদা চৌধুরী। পরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাকে সমর্থন করলে সর্বসম্মতিক্রমে অষ্টমবারের মতো দলীয় প্রধান হিসেবে দায়িত্ব বর্তায় শেখ হাসিনার ওপর। এরপর যে পদ নিয়ে এত গুঞ্জন, সেই সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী কমিটির একই পদে থাকা সৈয়দ আশরাফুল ইসলাম, যাকে সমর্থন জানায় জাহাঙ্গীর কবির নানক। এর ভিতরে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হয়নি, কোনো প্রতিযোগিতাও হয়নি। এখানে একে অপরকে বিশ্বাস করেন, ওনারা দায়িত্ব দিচ্ছেন এবং দায়িত্ব পালনের সক্ষম লোকরাই ওনারা দায়িত্ব দিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার এই কমিটি কাউন্সিলের মাধ্যমে আমি স্বাগত জানাই। এর আগে দলের গঠনতন্ত্র, জাতীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ, দলীয় ঘোষণাপত্র, ত্রিবার্ষিক বাজেট, পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডে অনুমোদন দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে কাউন্সিল অধিবেশনে অনুমোদন করা হয় আওয়ামী লীগের গঠনতন্ত্রের সংশোধনী। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সংখ্যা 73 থেকে বাড়িয়ে 81 জন করা হয়। দলের সভাপতি মণ্ডলীর সদস্য 15 থেকে বাড়িয়ে 19 জন, যুগ্ম সাধারণ সম্পাদক 3 থেকে বাড়িয়ে 4 জন করা হয়। এছাড়া জাতীয় কমিটির সদস্য সংখ্যা 180 জন। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে ঘোষণাপত্র অনুমোদন করা হয় কাউন্সিলে। পরে সভাপতি মণ্ডলী সহ আংশিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের 20তম কাউন্সিলে গঠনতন্ত্রে পরিবর্তন এনে সভাপতিমণ্ডলীর সদস্য 4 জন বাড়িয়ে 19 জন করা হয়েছে। পদাধিকার বলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সদস্য। নতুন সদস্য হলেন নুরুল ইসলাম নাহিদ, ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান,
আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য। আর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও রাখা হয়েছে এই কমিটিতে। পুরনোদের মধ্যে বাদ পড়েছেন সতীশ চন্দ্র রায় ও নূহ উল আলম লেলিন। পুরনোদের মধ্যে রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাহারা খাতুন। 19 সদস্যের কমিটিতে শূন্য রয়েছে 3টি পদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পুরনো 3 জনকেই আগের পদে বহাল রাখা হয়েছে। মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি ও জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান। কোষাধ্যক্ষ পদে পুরনো কমিটির HN আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতে। এদিকে বিকেলে অধিবেশনের শুরুতেই গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও বাজেট অনুমোদন দেয়া হয়। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সন্ধ্যায় গণভবনে যান নবনির্বাচিত সাধারণ সম্পাদক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এর আগে ধানমন্ডির 3-A-তে দলীয় সভাপতির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দেশের সবচেয়ে সুপ্রাচীন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। সেখানে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আগামীকাল তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনা পুনরায় সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের নতুন কমিটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবেন। এই যে বিভাজনের রাজনীতি, ত্রাসের রাজনীতি বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশ্লেষকদের। দলটির সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। যোগ্যতা ও নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে টানা 35 বছর দলীয় সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সেক্রেটারির পজিশনে একাধিক লোক কিন্তু কন্টেস্ট করছিলেন। আমরা ভিতর থেকে যা খবর পাচ্ছিলাম, মানুষ কিংবা দল হয়তো বা যখন একটা নতুন মুখ কিছুদিন পরে হয়তো দেখতে চায়, সব দলে জেনারেল সেক্রেটারির পজিশনটাতেই চেঞ্জ হয়েছে। তারা যেন বাংলাদেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব সুলভ ভূমিকা নিশ্চিত করে, তা দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষমান থাকতে হবে। প্রবাসী সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিপু হত্যাকাণ্ডে হল রুমমেটকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ, ক্যাম্পাসে মানববন্ধন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, নির্ধারিত সময়ে অর্থাৎ 1 নভেম্বর পরীক্ষা শুরু হবে এবং শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনিশ্চয়তা ও উদ্বেগ এর মধ্যে না থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। প্রতি বছরের মতো জেএসসি পরীক্ষা যথা নিয়মে যত তারিখে অনুষ্ঠিত হবে এবং নহলমুক্ত পরিবেশে যা যা ব্যবস্থা আমরা আগে নিয়েছিলাম সেই অনুসারে সব ব্যবস্থা নিয়ে আমরা করব এবং 1 তারিখে শুরু হবে নভেম্বর মাসে, 17 তারিখে শেষ হবে। ফলাফল 30 দিনের মধ্যে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই কেউ কোনো দ্বিধা রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না, কোনো অনিশ্চয়তা থাকবেন না। দেশে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ 5 পেলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর তুলতে পারছে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীরা ছিটকে পড়ছে উচ্চশিক্ষা থেকে, এমন অভিমত শিক্ষাবিদদের।
সংকট সমাধানে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পরামর্শ তাদের। মুজাহিদ শুভ রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার আর জিপিএ 5-এর রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলছে কয়েক বছর ধরে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া হাজার হাজার শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে ন্যূনতম পাস মার্কস তুলতে পারছে না। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক ফেলের রেকর্ড হয়েছে। পাস করেছে মাত্র 5.52% শিক্ষার্থী। এক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান সুনিশ্চিত করা না গেলে এই সমস্যা সহজেই কাটবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার মানটি সঠিক নয়, পরীক্ষা পদ্ধতিও ঠিক নয়, পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতিও ঠিক নয়। জ্ঞানার্জনের চেয়ে ভালো জিপিএ প্রাপ্তিকে বেশি উৎসাহ দেওয়ার প্রবণতা দেশের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মত শিক্ষাবিদদের। জ্ঞান কেন্দ্রিকতার থেকে পরীক্ষা কেন্দ্রিকতার দিকে আমরা ঝুঁকে পড়েছি। যেমন শিক্ষার্থী তেমন শিক্ষা প্রতিষ্ঠান, তেমন শিক্ষক, তেমন অভিভাবক, সবাই ছুটছেন পরীক্ষায় জিপিএ 5 পেতে হবে। সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার দিকে অধিক মনোযোগী হবার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি শিক্ষার বিষয়টা বেশ দুর্বল। ইংরেজি ভালো শিক্ষক অনেক সময় পাওয়া যায় না, এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে কলেজে ইংরেজি শিক্ষক পর্যন্ত না। সমস্যা সমাধানে আত্মতুষ্টি থেকে বের হয়ে এসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান যাচাই করার তাগিদ শিক্ষা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল আলমকে আদালতে হাজির করা হলেও পুলিশ চার্জশিট না দেয়ায় মামলার কার্যক্রম রোববারের মতো স্থগিত করেন বিচারক। আগামী 15 নভেম্বর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে সারাবান তহুরা এই দিন ধার্য করেন। এর আগে সকাল 10টার দিকে নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে তোলা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট না আসায় শুনানি স্থগিত করে বদরুলকে আবারও জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে খুঁটিনাটি আরও বেশ কিছু বিষয়ে তদন্ত শেষে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানালেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার। গত 3 অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। এই ঘটনায় খাদিজার চাচা বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেন। খাদিজা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর খাদিজা মামলা আজকে ধার্য তারিখ ছিল। আসামি বদরুলকে আদালতে আনা হয়। মামলার চার্জশিট না আসায় আদালত 15 নভেম্বর এই মামলার আগামী তারিখ ধার্য করেন। সার্বিক দিক মোটামুটি শেষ তদন্তের। খুঁটিনাটি কিছু সামান্য কিছু বিষয় আছে, এরকম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা আর এই মামলাতে সাধারণত ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কিন্তু সেই অবস্থায় এখন নাই। ভিকটিম সেই অবস্থায় নাই, তো ভিকটিমকে জিজ্ঞাসা না করে আমরা চার্জশিট দিতে পারি। ক্রিমিনাল যাতে আপনার শাস্তি আপনার মানে নিশ্চিত হয়, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে দেবো। আশা করি মাসের মধ্যে চার্জশিট হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল আলমের ছাত্রত্ব বাতিল করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বদরুলের বিষয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট ডিসিপ্লিন কমিটির মাধ্যমে সিন্ডিকেটে আজকে উপস্থাপন হয়েছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী বদরুলকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং খাদিজাকে উদ্ধার করার জন্য যে ইমরান এগিয়ে আসছে তাকে সিন্ডিকেট থেকে ধন্যবাদ জানানো হয়েছে। খাদিজার যে কোনো সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে। প্রবাসের সময় আরো থাকছে। ক্ষমতায় গেলে 100 দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু, ঘোষণা ট্রাম্পের। মার্কিন গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন ট্রাম্প, আবারও বললেন হিলারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুমমেট মনিরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে রোববারও বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের ৩২৫ নম্বর রুমের ছাত্র লিপুর লাশ উদ্ধারের পর রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট মনিরুল ইসলাম, বন্ধু প্রদীপ ও 2 নিরাপত্তা কর্মীকে আটক করে পুলিশ। এরপর টানা 3 দিন জিজ্ঞাসাবাদের পর রোববার আটক মনিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে দুপুরে তাকে সিএমএম আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মুকসেদা আজগর। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আর সুষ্ঠু তদন্ত শেষে আমরা এর সঙ্গে যারা জড়িত ছিল আশা করি তাকে আমরা গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারব। এর আগে সকালে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে একটি শোক র্যালি বের করেন তারা। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, কিন্তু আমরা এটা থেকে উত্তরণ চাই। আমরা লিপু হত্যার সঠিক বিচার চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের বের করে তাদের সঠিক শাস্তি চাই। নিশ্চিদ্র নিরাপত্তা যেখানে থাকে সেই হলগুলিতে যদি একজন ছাত্রের জীবন নিরাপদ না থাকে তাহলে আর কোথায় নিরাপদ? গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং এর পাশের একটি ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করেন কর্মচারীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মুকুল মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক রেজাউল করিম হত্যার 6 মাস পূর্ণ হলেও এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি পুলিশ। তাই অবিলম্বে চার্জশিট দাখিল সহ অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। আওয়ামী লীগের নতুন কমিটি সুসংগঠিতভাবে আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান হোটেল লেকশোরে সাংবাদিকদের সামনে তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সম্মেলনে অংশ না নিয়ে বিএনপি নিজেদের দুর্বলতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই কমিটি দক্ষতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং আমি বিশ্বাস করি যে এই কমিটি যখন নির্বাচিত হয় তখন সর্বসম্মতি কিন্তু হয়েছে। সবারই প্রত্যাশা শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে যে বিজয় তা সুনিশ্চিত করতে পারবো। একটি রাজনৈতিক দলের মধ্যে বিরোধী থাকবেই, বাক বিতণ্ডাও থাকবে, তার মানে এই নয় যে আমাদের সামান্য উপস্থিত থাকবে না তারা। আমরা আশা করেছিলাম আসলে ভালো হতো, আর খুশি হতে পারবো। জিনের বাদশা পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের 4 জনকে আটক করেছে সিআইডি। রোববার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ডিআইজি রওশনারা। যাত্রাবাড়ি এলাকার এক নারীর কাছ থেকে প্রায় 23 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এই চক্রকে আটক করা হয়। নিরীহ মানুষদের টার্গেট করে তাদের দুর্বলতার সুযোগে প্রতারকরা টাকা হাতিয়ে নিত বলে জানায় সিআইডি। বিভিন্ন সময় এই ধরনের সংঘবদ্ধ চক্রটা টাকা পয়সা, স্বর্ণ অলংকার হাতিয়ে নিচ্ছে। অপারেশনের মোডটা হলো কখনো তারা রূপ দেখাচ্ছে, কখনো তারা ভয় দেখাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে যে এই এলাকায় সংঘবদ্ধ চক্রটা রয়েছে, ওই এলাকায় যে 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং এই 4 জনের যখন অ্যারেস্ট করে নিয়ে আসে তখন ওখানে যে জানতে পারে আরো অসংখ্য মানুষ এই ধরনের ভিকটিম হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই পাবলিকেশনস এর স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার দুপুরে আওয়ামী লীগের সম্মেলন প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সিআরআই এর স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নানা সাফল্য নিয়ে বিভিন্ন বই, বুকলেট, ব্যাজ ও টি-শার্ট বিতরণ করছে সিআরআই। এছাড়া মুক্তিযুদ্ধ সহ আওয়ামী লীগের বিভিন্ন অবদানের বই ও স্টিকার বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলা উৎসব ও উদীচীর সম্মেলন। উগ্র ধর্মান্ধতা, কুসংস্কার ও বিকৃত মানসিকতায় আচ্ছন্ন সমাজকে পরিবর্তনের অঙ্গীকারে শুরু হয়েছে এই উৎসব।
এতে যোগ দিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন উগ্রবাদ ও সন্ত্রাসবাদ রুখে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জড়ো হয়ে এভাবেই উদীচীর জয়ধ্বনি তোলেন অংশগ্রহণকারীরা। এতে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম ও লায়লা হাসান। বাংলা উৎসবের উদ্বোধন করে কেন্দ্রীয় উদীচীর সভাপতি সাংবাদিক কামাল লোহানী বলেন, বছরের পর বছর ধরে উদীচী সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছে। আমরা মনে করি উদীচী পৃথিবীর সর্বত্র, বাংলাদেশে তো বটেই, যে কাজ করছে সে হচ্ছে মানুষের জন্য, দেশের কল্যাণে, এবং সেই কাজ করবার জন্য আমরা রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করে আমাদের মানুষকে আরো সুসংহত করার জন্য চেষ্টা করছি। উদ্বোধনী স্থান ডাইভার্সিটি প্লাজা থেকে বাংলা উৎসবের অনুষ্ঠানের মিলনায়তন পর্যন্ত র্যালি করে শিশু কিশোররা। এতে যোগ দিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উগ্রবাদ ও সন্ত্রাসবাদ রুখে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির যে অন্যান্য বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে শিক্ষা দিচ্ছে। যারা নাকি শিক্ষক আছে, শিক্ষিকা আছে এবং যারা অভিভাবক আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটি সেকুলার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং প্রবাসে যারা আপনারা বাংলাদেশে আমেরিকান আছেন তারাও একটা বাংলাদেশের একটা ভালো ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। নতুন প্রজন্মের দেশাত্মবোধক মনোজ্ঞ বিভিন্ন পরিবেশনা মুগ্ধ করে উপস্থিতদের। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম সহ বিশিষ্ট শিল্পীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ স্মরণে সৌদি আরবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিএনপির সৌদি আরব প্রবাসী নেতাকর্মীরা এই মাহফিলের আয়োজন করেন। ফখরুল ইসলাম বিলাসের পরিচালনায় শরীফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল। এতে স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন। দেশের বাইরের খবর, ক্ষমতায় গেলে 100 দিনের মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে চাইবে না তাদের যুক্তরাষ্ট্রে অবাধ চলাচল সুবিধা বাতিল করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। এদিকে হিলারি ক্লিন্টন আবারও বললেন, নির্বাচনী ফলাফল না মেনে নেয়ার হুমকি দিয়ে ট্রাম্প আসলে মার্কিন গণতন্ত্রকেই হুমকির মুখে ফেলেছেন। নির্বাচনের বাকি আর মাত্র 16 দিন। প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখেই বোঝা যাচ্ছে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। শেষ মুহূর্তের প্রচারণায় তাদের সঙ্গী হচ্ছেন নামি দামি তারকারাও। শনিবার ভার্জিনিয়ায় সঙ্গীত শিল্পী মাইলি সাইরাস হিলারির প্রতি তার সমর্থন জানিয়ে জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালান। এতে যোগ দিতে দেখা গেছে বহু মানুষকে। একই দিন নেভাদায় আরেক সঙ্গীত শিল্পী কেটি পেরিও হিলারির হয়ে প্রচারণা চালান। ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাসের ডরমিটরিতে শিক্ষার্থীদের রুমের দরজায় দরজায় গিয়ে হিলারির জন্য ভোট চান তিনি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হিলারি ক্লিন্টনও। ডোনাল্ড ট্রাম্প এমন একটি কাজ করলেন যা কোনোদিন কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী করেননি। তিনি নির্বাচনের ফলাফল তার অনুকূলে না হলে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। আর এমনটা বলে তিনি আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন। এর মাধ্যমেই একজন যোগ্য নেতা এবং একজন স্বৈরাচারের মধ্যে পার্থক্য বোঝা যায়। হিলারি যখন ট্রাম্প সমালোচনায় ব্যস্ত তখন ট্রাম্প জানালেন নির্বাচনে জয়ী হলে 100 দিনের মধ্যে কি কি করবেন তিনি। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বন্দোবস্ত তো করবেনই, পাশাপাশি কোনো দেশ যদি তাদের নাগরিকদের ফেরত নিতে না চায় তাহলে সে দেশের অবাধ চলাচল সুবিধাও বাতিল করবেন। তার আরও পরিকল্পনা হোয়াইট হাউসে কাজ করছেন এমন কর্মকর্তাদের সরকারি লবিস্ট হিসেবে নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবেন। সঙ্গে বাতিল করে দেবেন নাফটার মতো বেশ কিছু চুক্তি। এমনকি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন রোধ খাতে যে অর্থ সহায়তা যুক্তরাষ্ট্র দিয়ে আসছিল তা বন্ধ করে সে অর্থ অবকাঠামো উন্নয়নে ব্যয়ের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যে হাজার হাজার কোটি ডলার আমরা জাতিসংঘে দিচ্ছি তা আসলে কোনো কাজেই আসে না। আমি নির্বাচিত হলে প্রথমেই এটি বাতিল করব। সে অর্থ দিয়ে বরং আমাদের দেশের পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেব।
এদিকে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ আনা নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। শনিবার জেসিকা ড্রেক নামে আরও একজন নারী ট্রাম্পের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। পেশায় অভিনয় শিল্পী এই নারীর বক্তব্য, অর্থের বিনিময়ে ট্রাম্প তাকে ব্যক্তিগত বিমানে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে 11 জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। পাকিস্তানি সন্ত্রাসী নির্মূলে প্রয়োজনে একাই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে দেশটির সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই দেশটির সব ধরনের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে এই হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। এদিকে পাক ভারত সীমান্তবর্তী কাঠুয়া জেলায় পাকিস্তানি সেনাদের হামলায় আহত ভারতীয় জওয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাষ্ট্রীয় মর্যাদায় ভারতীয় সেনা গুরনাম সিং এর শেষকৃত্য সম্পন্ন হয়। গেল শুক্রবার ভারত পাকিস্তান সীমান্তবর্তী হীরানগর সেক্টরে পাক সেনাদের হামলায় আহত গুরনাম সিং শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যেই এক টুইটার বার্তায় গুরনাম সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দেশটিতে তৎপর সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে প্রয়োজনে পাকিস্তানে একাই লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের চলমান সহিংসতা এখনো থমথমে জম্মু কাশ্মীর উপত্যকা। ভারতীয় সেনার গুলিতে বিচ্ছিন্নতাবাদী হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাকা অবরোধ 107 দিনের মতো চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার ব্যবসায়ীরা। এদিকে ভবিষ্যতে ভারতীয় কোনো সিনেমায় পাকিস্তানি কলাকুশলীকে নেওয়া হবে না বলে জানিয়েছেন মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস। একই সঙ্গে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনয় করায় এ দিল হ্যায় মুশকিল চলচ্চিত্রের মুক্তি নিশ্চিত করতে সেনা কল্যাণ তহবিলে 5 কোটি রুপি মুচলেকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতারা বলেছেন পাকিস্তান আমাদের দেশে সহিংসতা ছড়াচ্ছে। তারা আমাদের সিনেমা, টিভি চ্যানেল সম্প্রচার নিষিদ্ধ করেছে। তাই প্রযোজক সংগঠন ফিল্ম প্রডিউসার্স গিল্ড সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে তাদের কোনো সিনেমায় পাকিস্তানি শিল্পীকে নেওয়া হবে না। এছাড়া তারা পাক শিল্পী অভিনীত চলচ্চিত্র মুক্তির জন্য মুচলেকা দিতেও রাজি হয়েছে। তবে এভাবে মুচলেকা দেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছেন না সেনাবাহিনীর একাংশ। রাজনৈতিক ফায়দা তুলতে সেনাবাহিনীর নাম ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ প্রসঙ্গ। দারুণভাবে জমে উঠেছে চট্টগ্রাম টেস্ট। চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে গড়িয়েছে খেলা। শেষ দিনে বাংলাদেশের দরকার 33 রান আর ইংলিশদের প্রয়োজন 2 উইকেট। দিনের শুরুতে 240 রানে গুটিয়ে যায় সফরকারীরা, তাই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 286 রান। জবাব দিতে নেমে বাকিরা উইকেটে টিকতে না পারলেও আশার প্রদীপ জ্বলছে সাব্বিরের ব্যাটে। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 253 রান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চতুর্থ দিনের সকালে ইংলিশে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে 240 রানে গুটিয়ে যায়। আগের দিন 8 উইকেটে 228 রানে দিন শেষ করা ইংল্যান্ড আর মাত্র 12 রান যোগ করতে পেরেছে নিজেদের ইনিংসে। ইংল্যান্ডকে অল আউট করার পর দ্বিতীয় ইনিংসে 286 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অনেকটা দেখে শুনেই শুরু করেছিলেন লোকাল বয় তামিম ও ইমরুল কায়েস। দুইজনে খেলছিলেন ভালোই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম ইনিংসে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম দলীয় 35 রানে মঈন আলীর শিকারে পরিণত হয়। এরপর ইমরুল কায়েসও লাঞ্চের আগে ব্যক্তিগত 43 রানে ফেরেন সাজঘরে। প্রথম ইনিংসে 0 রানে আউট হওয়া মমিনুল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো করার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু গেরেথ বেটির বলে আউট হওয়ার আগে করেন 27 রান। এরপর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেনি মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। দল যখন কিছুটা চাপ ও আশা নিরাশা দোলাচলে, ঠিক তখনই এক প্রান্তে অবিচল আস্থার প্রতীক হিসেবে ব্যাট করছিলেন টাইগার দলের কাণ্ডারি মুশফিকুর রহিম। কিন্তু জয় থেকে 59 রান দূরে থাকতেই মুশফিকুর রহিম বেটির বলে আউট হয়ে ফিরে যাওয়ার আগে 124 বল খেলে করেন 39 রান। তবে এর পরেই শুরু হয় টাইগারদের যাওয়া আসার মিছিল। বেশিক্ষণ টিকতে পারেনি মিরাজ রাব্বিও।
দিন শেষে সাব্বির 59 ও তাইজুল 11 রানে অপরাজিত রয়েছে। তবে এই ম্যাচের ভাগ্যে কি রয়েছে তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে শেষ দিন পর্যন্ত। চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমনিতেই টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। আগামীকাল সকালে সাব্বির তাইজুল্লাহ যদি ভালো কিছু করে দেখাতে পারে তাহলে এই চট্টগ্রামের মাঠেই নতুনভাবে ইতিহাস রচনা করবে মুশফিক বাহিনী, এই প্রত্যাশা এখন টাইগার ভক্তদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্সে বেশ খুশি টাইগারদের প্রধান কোচ হাতুরু সিংহের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এই লঙ্কান কোচ। বোলারদের 20 উইকেট নেয়ায় টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করলেও পঞ্চম দিনের শুরুতেই বাকি উইকেট নিয়ে জয়ের প্রত্যয় ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের। I'm very happy about we take 20 wickets. অথচ চট্টগ্রাম টেস্ট শুরুর আগে কোচ হাতুরু সিংহে বলেছিলেন প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার মতো নাকি বাংলাদেশে বোলার নেই। কিন্তু হাতুরুর সেই ধারণা ভুল প্রমাণ করেছে স্বাগতিক বোলাররা। বিশেষ করে সাকিব ও মিরাজের স্পিন বিষে ইংলিশদের ব্যাটিং দুর্গ বালির বাঁধের মতো ভেঙে পড়েছিল। We are still in the game on the 4th day against ইংল্যান্ডের 20 উইকেট তুলে নেয় বোলারদের প্রতি আমি সন্তুষ্ট, যে কারণে এখনো আমরা ম্যাচে আছি। তাছাড়াও আমাদের গেম প্ল্যান দারুণভাবে কাজে লেগেছে। দলের সার্বিক পারফরম্যান্সে আমি খুশি। We had a good game plan. অন্যদিকে ক্রিকেট বিশ্ব শাসনের অন্যতম মোড়ল দেশটির ক্রিকেটাররা বাংলাদেশের পারফরম্যান্সে দারুণ মুগ্ধ। চট্টগ্রাম টেস্টের ক্রিকেট প্রতিযোগিতা বেশ উপভোগ করছে ইংলিশরাও, তবে জয়ের ব্যাপারে আপোষহীন তারা। আজই ফলাফল হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত হয়নি, কারণ বাংলাদেশ বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও দারুণ খেলছে। তাই টেস্ট বেশ উপভোগ্য হয়েছে। এখনকার দর্শকদের জন্য সব রোমাঞ্চ শেষ দিনে তোলা থাকলো, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রথম ঘন্টায় প্রত্যাশার প্রাপ্তি ঘটানো। 2225তম টেস্ট ক্রিকেটে রঙিন স্বপ্ন বুনছে বাংলাদেশ। যদিও ইংলিশদের বিপক্ষে টেস্ট শুরুর আগে টাইগারদের গুরু বাংলাদেশের পক্ষে বাজি ধরতে রাজি ছিলেন না। সে হাতুরুকেই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে জয়ের স্বপ্ন। কোনো ব্যাটসম্যানের কথা আমি আলাদা করে বলবো না, সবাই এমন উইকেটে দারুণ ব্যাটিং করেছে। জয়ের জন্য আমাদের দরকার 33 রান। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাটসম্যানদের প্রতি পরামর্শ অন্তত 15 ওভার দেখে খেলা, তাহলেই স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। চলমান ম্যাচ নিয়ে 94 টেস্টে প্রতিপক্ষকে এখন পর্যন্ত 8 বার 2 ইনিংসে অল আউট করেছে বাংলাদেশ। এক ড্রয়ের বিপরীতে 7 জয় বাংলাদেশের। কিন্তু 13 বছর আগে এক দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট পিয়াসীদের। তা হলো 2003 সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের খুব কাছে গিয়েও ইনজামামুল হকের গা জ্বালানো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অশ্রুজলে ভিজতে হয়েছিল অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বাংলাদেশকে। এবারও কি সে কষ্টের মঞ্চায়ন, নাকি চট্টগ্রামের মাটিতে দেশের ক্রিকেট পিয়াসীদের হৃদয় জুড়িয়ে দিবে মুশফিকের বাংলাদেশ? হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত। সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। উল্লসিত নেতাকর্মীরা স্বাগত জানালো বিএনপি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয়ে নেবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল ফের কারাগারে। চার্জশিট না আসায় শুনানি স্থগিত। ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান, ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 164 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।